নমস্কার, আমি টিনা ভৌমিক সাহা, নদিয়া জেলা পরিষদ সদস্য। আজকের এই সন্ধ্যায় মতামত পেজের সকল কর্মী, সকল সদস্যদের এবং সকল ফলোয়ার্সদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। যারা বাঙালিদের জন্য লড়ে, যারা বাংলার জন্য লড়ে, মতামত পেজটাও ঠিক সেই বাঙালির একটা আওয়াজ, যে আওয়াজ সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকটি তরতাজা যুবক যুবতীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। একটা কথা বলি আপনাদের সকলকে, সবাই একটু চুপ করবে। কেউ নরেন্দ্র দামোদর মোদীর নিন্দা করবেন না, অযথা কেন্দ্রীয় সরকারকে প্রতারক বলবেন না। কেননা কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র দামোদর মোদীর সরকার সারা বছর পড়াশোনা করেছে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে, কিন্তু পরীক্ষার সাবজেক্ট হিসাবে এসেছে চীন। তাই কেন্দ্রীয় সরকার ফেল করেছে। এর জন্য কিন্তু নরেন্দ্র দামোদর মোদী দায়ী নয়, এর জন্য কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার দায়ী নয়। সারা বছর যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান নিয়ে যদি প্রশ্ন আসতো পরীক্ষায়, তাহলে নরেন্দ্র দামোদর মোদী স্ট্রাইক করে তার যোগ্য জবাব দিত। কিন্তু আনএক্সপেক্টেড পরীক্ষার প্রশ্ন এসেছে চীন সংক্রান্ত, নেপাল সংক্রান্ত। তাই নরেন্দ্র দামোদর দাস মোদী স্ট্রাইক করতে পারছেন না। তাই নরেন্দ্র দামোদর দাস মোদী হুঙ্কার দিতে পারছেন না। এর জন্য কিন্তু কেউ নরেন্দ্র দামোদর দাস মোদীকে খারাপ বলবেন না, এর জন্য নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রতারক বলবেন না। একটা কথা না বললেই নয়, আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি। আর বাংলাকে ভালোবাসে 8 কোটি মানুষ যারা বাংলায় বাস করে। তারা সমস্ত সময় চেয়ে আছে দিল্লির দিকে। দিল্লি বাংলার জন্য কি করছে, দিল্লি বাংলাকে নিয়ে কি ভাবছে। একটা কথা আজকের এই মতামত পেজ থেকে যদি না তুলে ধরি, সেটা আমাদের ব্যর্থতা হবে। নরেন্দ্র দামোদর মোদী বাংলাকে কোনো দিনের জন্য পছন্দ করে না। শুধু নরেন্দ্র দামোদর মোদী নয়, নন বেঙ্গলি, গুজরাটি যারা আছে তারাই বাঙালিদের ঘৃণা করে, বাঙালিদের সব সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, বাঙালিদের সব সময় শেষ করার চেষ্টা করে। আজকে শুরু করা যাক এই পেজের মাধ্যম দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী এই 6 বছরে কি করেছে ভারতবর্ষের জন্য। নরেন্দ্র দামোদর দাস মোদী যখন সরকারে এসেছিল, কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, মানুষকে কি বুঝিয়েছিল। প্রথমেই উনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে বেকার ছেলেদের। ফেলিওর, বেকার ছেলেদের চাকরি হয়নি। ধর্ষণের দিক থেকে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলি শীর্ষে স্থান অধিকার করেছে। এলআইসিকে বেচে দিয়েছে, ব্যাংক জালিয়াতি করেছে, 15 লক্ষ টাকা পাবলিককে দেবে বলেও দেয়নি। প্রতিবাদ করলেই সমস্ত মানুষকে দেশদ্রোহীর আখ্যা দিয়েছে। নোটবন্দিকরণ করেছে, তাতেও ব্যর্থ হয়েছে। জিএসটি শুরু করেছে সাধারণ গরিব মানুষকে চুষে খাওয়ার জন্য। শিল্পপতিদের ঋণ মুকুব করেছে, অথচ কৃষকদের ঋণ মুকুব করেনি। সব থেকে বড় কথা, আমরা যেটা আজকের দিনে উপলব্ধি করতে পারছি, পেট্রোল ডিজেলের দাম, পেট্রোল ডিজেলের দিকে তাকালেই গরিব সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ ছ্যাঁকা খাচ্ছে।
তিনি রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, নরেন্দ্র দামোদর মোদী তখনও চুপ। বিয়ে চ্যানেলকে বেচে দিয়েছে। কৃষক আত্মহত্যা করছে। দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, বেকারত্বের হার বাড়ছে। এয়ার ইন্ডিয়াকে বেচে দিয়েছে। নরেন্দ্র দামোদর মোদী কত কাজ করে ফেলেছে ভাবতে পারছেন? আমরা গর্ব করি যেসব জিনিসগুলো নিয়ে। ভারতবর্ষের 130 কোটি মানুষ যে সম্পত্তি নিয়ে, যে ঐশ্বর্য নিয়ে ভারতবর্ষের হয়ে কথা বলে, ভারতবর্ষকে সোনার ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখে, নরেন্দ্র দামোদর দাস মোদী এই 6 বছরে ভারতবর্ষের একের পর এক জিনিস বিক্রি করে, বেসরকারীকরণ করে শিল্পপতিদের আরো ধনী থেকে ধনী বানাচ্ছে, গরিবদেরকে গরিব করছে, অবহেলিত করছে। আচ্ছা বলুন তো, নরেন্দ্র দামোদর মোদী যখন যখন ভোট আসে তখন তখন কি করে? প্রত্যেকের মাথায় একটাই উত্তর আসতো, দেখুন, যে নরেন্দ্র দামোদর দাস মোদী সেনাবাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। নরেন্দ্র দামোদর দাস মোদী সেনাবাহিনীর হয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে, যাতে সবার মধ্যে দেশপ্রেম জাগায় এবং দেশপ্রেম জাগিয়ে নিজের ভোট ব্যাংক যাতে বাড়িয়ে তুলতে পারে। আচ্ছা বলুন তো, পরিযায়ী শ্রমিকদের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী কি করেছে? আজকে পিএম কেয়ার ফান্ড তিনি গঠন করলেন, তার টাকা কোথায় গেল? কোন কোন ফান্ডে কোন কোন খাতে খরচ করলো? গরিব মানুষের জন্য কত টাকা খরচ করেছে? আপনাদের কাছে উত্তর নেই, কারোর জানা নেই নরেন্দ্র দামোদর দাস মোদী গরিবদের জন্য তার পিএম কেয়ার ফান্ড থেকে কি করেছে। আচ্ছা, নরেন্দ্র দামোদর দাস মোদীর নাম বলতে গেলেও লজ্জা করে। বারবার এই যে নামটা আপনাদের সামনে আমি বলছি, হয়তো অনেকে ইরিটেটেড ফিল করবেন এবং বলবেন ওই মানুষটার নাম বারবার কেন নেওয়া হচ্ছে। আমরা লজ্জিত। আমরা একটা বেকার মানুষকে, যার নিজস্ব চিন্তাভাবনা অত্যন্ত নিম্নমানের, শুধু ভোট ব্যাংক, শুধু হিন্দুত্বের ত্রাস, শুধুমাত্র আদানি আম্বানিদের লালন পালন এবং শুধুমাত্র তার সারাউন্ডিংয়ে যতজন আছে বিজেপি সম্পত্তি বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই। সে এখনো পর্যন্ত গরিবের জন্য কিচ্ছু করেনি। বাংলাকে মোদি চায় না, ঠিক বাঙালিরাও মোদিকে চায় না। সেটা সামনে 2021-এর নির্বাচনে বুঝিয়ে দেবে। মানুষ ভুল করেছিল 2019-এর লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিতভাবে একটা মেজরিটি পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টিকে মানুষ দিয়ে দিয়েছিল। আজকের এই করোনার সময়, আজকের এই মহামারীর সময় তাদের 18 জন এমপিকে এখনো পর্যন্ত কেউ মানুষের উপকার করতে দেখেনি। মানুষ বুঝতে পেরেছে তারা ভুল করেছে। তাই আগামী দিনে 2021-এর নির্বাচনে সপাটে গণতান্ত্রিক পদ্ধতিতে নরেন্দ্র দামোদর মোদীকে চড় মেরে বুঝিয়ে দেবে বাঙালিরা বিজেপি চায় না। বাঙালিরা সব সময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার। যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম সব থেকে কম, ভারতবর্ষের মাটিতে পেট্রোল এবং ডিজেলের দাম সব থেকে বেশি। যেখানে নেপাল, যেখানে শ্রীলঙ্কা, যেখানে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে 55 থেকে 58 টাকার মধ্যে পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে, সেখানে ভারতবর্ষে পেট্রোলের দাম আজকের দিনে 83 টাকা, ডিজেলের দাম 76 টাকা। 250% কর পেট্রোল ডিজেলের ওপরে চাপিয়ে দিয়ে ভারতবর্ষের 130 কোটি মানুষকে বোকা বানিয়ে অগণিত মানুষের টাকা নরেন্দ্র দামোদর মোদী সরকার শোষণ করছে।
দেশ জুড়ে যখন করোনা নিয়ে হই হই কাণ্ড, সকলে যখন করোনা নিয়ে উদ্বিগ্ন, যখন করোনার রোগীর সংখ্যা ছিল 5,000, তখন তিনি সবাইকে থালি বাজাতে বললেন, তালি দিতে বললেন, তিনি হেলিকপ্টারে করে ফুল ছেটালেন। কিন্তু একজনও কি বলতে পারবেন যারা আমার কথাগুলো আজকে শুনছেন, কোনো হেলথ সেন্টার, কোনো হাসপাতাল, কোনো ভালো বেড, ভালো আইসিইউ এর ব্যবস্থা নরেন্দ্র দামোদর মোদী সরকার করেছে? যখন দেখলেন জনতার কারফিউ ডেকে একদিনের নোটিশে তিনি গৃহবন্দী করলেন মানুষকে, তিনি রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই, রাজ্যের সঙ্গে পরামর্শ ছাড়াই লকডাউন ডেকে দিলেন। ভাবলেন থালি বাজালে হয়তো এই করোনা চলে যাবে। যখন হিমশিম খেলেন, যখন পারলেন না, তখন রাজ্যগুলোকে ডেকে নিলেন। ওনার বোঝা উচিত ছিল, ওনার জানার দরকার ছিল যে অজস্র পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্তে কাজ করতে যায়, আর সেই সব মানুষগুলো লকডাউনের কারণে আটকে গেছে, তাদেরকে ঘরে ফেরাতে হবে, তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনি কি করলেন? অপ্রত্যাশিতভাবে 24 ঘন্টার নোটিশে তিনি লকডাউন টানলেন। কেউ ফিরতে পারলেন না নিজের পরিবারের কাছে, নিজের দেশে। অথচ তখন করোনা রোগীর সংখ্যা ছিল মাত্র 5,000। যখন সেই সংখ্যাটা বেড়ে 3 লক্ষ, 3.5 লক্ষ দাঁড়ালেন, তখন তিনি লকডাউন তুলে দিলেন। তিনি মদের দোকান খুলে দিলেন, লাইন দিয়ে মদ বিক্রি শুরু করলেন। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সরকার, নরেন্দ্র দামোদর মোদীর সরকার। কেননা তার অর্থের প্রয়োজন, আর অর্থ পেতে গেলে তাকে মদ বিক্রি করতে হবে। তাই প্রতিটা স্টেটকে নির্দেশ দিলেন মদের দোকান খুলে দেওয়ার জন্য। তিনি একবারও জানতে চাইলেন না এই লকডাউনের সময়ে যারা কাজ হারিয়েছে যেসব মানুষ, এই লকডাউনের সময়ে যেসব মানুষের জীবন জীবিকা নিয়ে ওষ্ঠাগত প্রাণ, যারা নেশা করবে, তারা বাড়ির জিনিস বিক্রি করে হলেও এই নেশার দ্রব্য ক্রয় করবে, তাহলে পরিবারগুলোর কি অবস্থা হবে? তিনি জানতে চাইলেন না অগণিত মানুষের কথা, যে মানুষগুলো তার মুখের দিকে তাকিয়েছিল, ঘরে ফেরার স্বপ্ন দেখছিল। অগণিত মানুষ রাস্তায় হেঁটে হেঁটে প্রাণ দিলেন। অজস্র মা সদ্য মা হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তাতে চলতে থাকলেন। কোথায় গিয়েছিলেন তখন মোদী সরকার? এত বড় বঞ্চনা কেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে? তিনি পারতেন না সমস্ত মানুষকে সুরক্ষিতভাবে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে? তিনি কি করলেন? ট্রেন চালিয়ে দিলেন শ্রমিকদের গায়ের ওপর দিয়ে। খণ্ড খণ্ড হলো শ্রমিকরা, তাদের রুটি ট্রেন লাইনের ওপরে পড়ে থাকতে দেখা গেল। 6 জন বাঙালি শ্রমিককে কুয়োর মধ্যে ফেলে মারা হলো। প্রতিবাদ হলো না, কোনো মিডিয়াতে দেখালো না। বাংলার এত বড় বিপর্যয়, আমফান ঝড়, এটা জাতীয় বিপর্যয় বলে স্বীকৃতি পেল না। নরেন্দ্র দামোদর মোদীর এই ঘৃণ্য চক্রান্ত, নরেন্দ্র দামোদর মোদীর এই ঘৃণ্য মানসিকতা ধিক্কার জানায়। তার সাথে সাথে ধিক্কার জানায় ভারতবর্ষের সমস্ত মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বিলেতে ফুর্তি মারতে যাওয়া সরকারের অপদার্থতা দেখে। তিনি যে আত্মনির্ভর হওয়ার জন্য ভারতকে স্বপ্ন দেখায়, ভারত আত্মনির্ভর, ভারতকে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন নরেন্দ্র দামোদর মোদীকে দেখাতে হবে না। নরেন্দ্র দামোদর মোদীকে শিখতে হবে ভারতের প্রতিটা মানুষের কাছে। যেদিন স্বদেশী আন্দোলন হয়েছিল, যেদিন বিদেশি দ্রব্য বয়কট করেছিলেন গান্ধীরা, যেদিনকে সমস্ত দেশের মানুষ এক জায়গায় হয়ে বিদেশি বস্ত্র পুড়িয়ে দিয়েছিলেন, সেদিনই ভারত আত্মনির্ভর হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। আর নরেন্দ্র দামোদর মোদী, তিনি বিলেতি চশমা পরেন, বিলেতি পেনে লেখেন, বিলেতি গাড়ি চড়েন, বিলেতি বুট পরেন, বিলেতি স্যুট পরেন, আর জনগণের জন্য তিনি যখন বার্তা দিতে আসেন জাতির উদ্দেশ্যে, তখন বলেন
मेरे भाइयों और बहनों, आप सबका सहयोग चाहिए भारत को आत्मनिर्भर करने के लिए। কোথাকার বঞ্চনা, কি চাইছেন উনি আজকে ভাবতে পারছেন? বাঙালিরা ভাবুন, আপনাদের ইমোশনাল নিয়ে যে খেলা নরেন্দ্র দামোদর মোদী শুরু করেছেন, ভারতবর্ষের 130 কোটি মানুষকে যেভাবে নরেন্দ্র দামোদর মোদী বোকা বানাচ্ছে, আপনারা সবাই গজরে উঠুন। আগামী দিনটা আরো ভয়ানক থেকে ভয়ানক হতে চলেছে। নরেন্দ্র দামোদর দাস মোদী পারলে দেশটাকে বেচে দেবে। যেভাবে LIC বিক্রি করেছে, যেভাবে ইউনাইটেড ব্যাংক বিক্রি করেছে, যেভাবে রেল বিক্রি করছে, যেভাবে এয়ার ইন্ডিয়া বিক্রি করেছে, একের পর জায়গাগুলোকে নরেন্দ্র দামোদর মোদী বিক্রি করছে। এরপরে শুনবেন ভারতও বিক্রি হয়ে গেছে। আজকে বলুন তো, 6টা রাজ্যে নরেন্দ্র দামোদর মোদী একটা প্যাকেজ ঘোষণা করলেন। প্যাকেজটা কি? গরিব কল্যাণ রোজগার যোজনা। কাদের জন্য? পরিযায়ী শ্রমিকদের জন্য। কোথা থেকে ঘোষণা করলেন? বিহার থেকে। কেননা বিহার থেকে ঘোষণা করার তার মূল উদ্দেশ্য হলো, বিহারের মাটিতে ভোট আছে, সামনে বিহারের ভোট, আর সেই ভোটে তাকে জিততে গেলে তাকে রাজনৈতিক ট্রুপের তাস ফেলতে হবে। তাই গরিব কল্যাণ যোজনা নামে যে রোজগার যোজনা তিনি জারি করলেন, সেটা বিহারের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন এবং 6টা রাজ্যকে তিনি তার অধ্যুষিত করলেন। এই 6টা রাজ্যের মধ্যে অধিকাংশ রাজ্যে বিজেপি রাজ করছে। রাজ্যগুলির নাম কি? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান ও উড়িষ্যা। এই 6টা রাজ্যে এই প্রজেক্ট লঞ্চ হলো। আমি নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রশ্ন করতে চাই, আমি বিজেপি পার্টির কার্যকারী সমস্ত হতে পারতো না, তাহলে কেন বাঙালিকে সেখান থেকে, সেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো? আজকে ভাবুন, বাঙালিদের নিয়ে যে নোংরা খেলা চলছে, এই সরকারটা নাকি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আমি প্রথমেই বলবো সেটা দিবা স্বপ্ন, কারণ এই স্বপ্ন মূল্যহীন স্বপ্ন। বাঙালিরা কখনোই ওই প্রতারক, ওই প্রবঞ্চক এবং চিটার নরেন্দ্র দামোদর মোদীকে ভোট দিয়ে পশ্চিমবাংলার ক্ষমতায় আনবে না। কিছুদিন আগে মোটা ভাই অর্থাৎ অমিত শাহ, আপনারা প্রত্যেকে জানেন, তিনি এসেছিলেন পশ্চিমবাংলায় প্রচার করতে। কি প্রচার? আগামী 2021-এর নির্বাচনের প্রচার। কি প্রচার? 72,000 স্কিমে 145 কোটি টাকা খরচ করে দেশের এই বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনী সভা করলেন, যেখানে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়েছে আমরা প্রত্যেকে জানি, যেখানে আজকে ভারতবর্ষ প্রগতিশীল দেশের তালিকার থেকে বাদ গিয়ে নিম্ন প্রগতিশীল দেশে পরিণত হয়েছে আমরা প্রত্যেকে জানি। সেখানে অমিত শাহ দেশের অর্থনীতি তলানিতে থেকে যাওয়া সত্ত্বেও 145 কোটি টাকা খরচ করে ভার্চুয়াল মিটিং করলেন LED স্ক্রিনের মাধ্যমে। ধিক্কার জানাবেন না? তিনি এসে কিনা বলছেন বাংলাকে সোনার বাংলায় পরিণত করবেন। আমরা অমিত শাহের কাছে জানতে চাইব, আপনি কোন সোনার বাংলার কথা বলছেন? যে সোনা দিলীপ ঘোষ তৈরি করে গরুর দুধ থেকে, যে সোনা দিলীপ ঘোষ আপনার হাতে তুলে দেবে আর আপনি বাঙালিদেরকে এবং বাংলাকে সেই সোনা দিয়ে মুড়ে দেবেন। রাখুন আপনার সেই সোনা। বাঙালিরা লড়তে জানে, বাঙালিরা গর্জন করতে জানে, বাঙালিরা নিজের অধিকার বুঝে নিতে জানে। বাংলা যেভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করে 2021-এর নির্বাচনে তাকে সংখ্যাগরিষ্ঠতা সিট দিয়ে বাংলার উন্নয়নের জন্য তাকে এগিয়ে দেব, বাংলা বাঁচানোর জন্য তাকে এগিয়ে দেব।
লাগবে না বাংলা চালানোর জন্য কোনো গুজরাটি দালাল, লাগবে না বাংলা চালানোর জন্য কোনো হত্যাকারীর হাত, লাগবে না বাংলা চালানোর জন্য কোনো গোধরা কাণ্ডে রক্তে রাঙানো সেই হাত। আমরা যে হাত দিয়ে আপনারা বাংলায় সাম্প্রদায়িক বীজ বপন করার চেষ্টা করছেন, সেই হাত ভেঙে দেব, গুড়িয়ে দেব। কেননা বাংলা যেটা আজ ভাবে, গোটা ভারতবর্ষ সেটা কাল ভাবে। তাই বাঙালিদের দুর্বল মনে করে বাঙালিদের মাথায় বেল ভাঙার চেষ্টা নরেন্দ্র দামোদর মোদী ও অমিত শাহ আপনারা করবেন না। সেদিন এলইডি স্ক্রিন বাসে বাঁধা ছিল, বাসধারে। কিছু করুক না করুক, নরেন্দ্র দামোদর দাস মোদীর মোটা ভাই অমিত শাহ তার ছেলের জয় শাহের সম্পত্তি 16,000 গুণ বৃদ্ধি করেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, যেটা নিয়ে টপিক শুরু করেছিলাম, যে ভারতবর্ষের সরকার পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে পড়াশোনা করেছে, চীন নিয়ে পড়াশোনা করেনি। অথচ পরীক্ষায় চীন নিয়ে প্রশ্ন এসেছে, তাই ভারতবর্ষের সরকার আজ ফেল করেছে। প্রসঙ্গটা এবারে আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে, আমি একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ছবিটা দেখে চমকে উঠবেন না। হ্যাঁ, এটা নরেন্দ্র দামোদর দাস মোদী এবং চীনের রাষ্ট্রপতি তার ছবি। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যার প্রধানমন্ত্রিত্বকালীন থাকা অবস্থায় 8 বার চীন সফর করেছেন, অর্থাৎ চীনে গেছেন, তিনি নরেন্দ্র দামোদর মোদী। স্বাধীন ভারতবর্ষে একমাত্র প্রধানমন্ত্রী যিনি চীন সফরকে ডাল ভাত মনে করেছেন বাড়ির, এবং চীনা কোম্পানিগুলিকে অবাধে ভারতবর্ষের মাটিতে ব্যবসা করার জন্য পারমিশন দিয়েছেন। তার কারণ আছে। যে সময়ে নরেন্দ্র দামোদর মোদী পিএম কেয়ার ফান্ড খুললেন, ঠিক সেই সময় নরেন্দ্র দামোদর মোদীর পিএম কেয়ার ফান্ডে চীনের কোম্পানিগুলি, অর্থাৎ পেটিএম কোম্পানি 100 কোটি টাকা ত্রাণ দিয়েছিলেন। অর্থাৎ পিএম কেয়ার ফান্ডে 100 কোটি টাকা দান করেছিলেন। সেই টাকার হিসাব এখনো পর্যন্ত নরেন্দ্র দামোদর মোদী ভারতবর্ষের জনগণকে দেননি। এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নিজের কোম্পানির সঙ্গে চীনের যে যোগসূত্র, চীনের কোম্পানির সঙ্গে তার যে লিঙ্ক আপ, সেটা আপনারা প্রত্যেকে জানেন। এই অজিত ডোভাল হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তার উপদেষ্টাকারী। দেখুন, একদিকে ভারতবর্ষ আর চীন আজকে উত্তাল, একদিকে ভারতবর্ষের সেনাদেরকে চীনের সেনারা গুলি করে মারছে, তারা কুকুর বলে ভারতের সেনাকে আখ্যায়িত করছে। আমাদের 20খানা তরতাজা যুবককে মেরে দেওয়া হলো, যাদের হাতে অস্ত্র পর্যন্ত ছিল না। নরেন্দ্র দামোদর মোদী চীনকে হুঙ্কার বাণী না দিয়ে, চীনকে কোনো কিছু না করে তিনি কি করলেন? তিনি করলেন চীনের সঙ্গে সমঝোতা করলেন। তিনি চীনের দোষ না দিয়ে ভারতবর্ষের সৈনিকদের দোষ দিলেন, এবং ভারতবর্ষের সৈনিকদের তিনি কি বললেন? তাদের ভুলের জন্য চীনের বর্ডারে তিনি চলে গেছিলেন এবং তার জন্যই মারা গেছেন। আচ্ছা, ভারতবর্ষের সৈনিকরা কি আমাদের অহংকার নয়? ভারতবর্ষের সৈনিকরা কি শুধু নরেন্দ্র দামোদর মোদীর ভোট পলিসি করার জন্য আত্মবলিদান দেবে? নরেন্দ্র দামোদর দাস মোদীর যখন ভারতের সৈনিকের হয়ে দাঁড়ানোর দরকার, কেন তিনি তখন পিঠ দেখালেন ভারতীয় সৈনিকদের? আজকে সাধারণ মানুষকে বলা হচ্ছে আপনারা চীনা দ্রব্য বয়কট করুন, চীনের সঙ্গে কোনো সমঝোতা নেই, চীনের সঙ্গে আমরা আমাদের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করছি। ঠিক সেই সময়ে
অমিত শাহের ছেলেকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ভিভো কোম্পানি যেটা বিসিসিআই এর সঙ্গে ট্রায়াপে আছে সেটা কখন বাতিল হচ্ছে চুক্তি, তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন ভিভো কোম্পানির সঙ্গে চুক্তি তারা বাতিল করতে পারবে না। ব্যাপারটা ঠিক এইরকম হয়ে গেল। আমার বাড়ির সামনে আমার প্রতিবেশী এসে জমি দখল করে নিয়েছে, আমি রাগ করে আমার ঘরের জানালা আমার ঘরের দরজা আমি নিজেকে ঘরবন্দি করে ফেললাম। ঠিক যেভাবে নরেন্দ্র দামোদর মোদী চীনকে শিক্ষা না দিয়ে শুধুমাত্র চীনের অ্যাপস বন্ধ করলেন, শুধুমাত্র টেকনোলজির দিক থেকে চীনকে শিক্ষা দিতে চাইলেন। আমি নরেন্দ্র দামোদর দাস মোদীকে উদ্দেশ্য করে বলছি, যখন কারেন্টের বিল আসে মিটারটার দিকে তাকিয়ে দেখবেন সেটাও চীনের তৈরি। আবার আপনি বলেন আত্মনির্ভর ভারত হওয়ার স্বপ্ন, প্যান্টে যে চেনটা পরেন সেটাও চীনের তৈরি। আপনি গল্প দেন আত্মনির্ভর ভারতের। ভারতের মাটিতে শিল্প যদি না হয়, ভারতের মাটিতে যদি নতুন শিল্প না গড়ে ওঠে, ভারত কিভাবে আত্মনির্ভর হবে? কোটি কোটি ছেলে বেকার হয়ে বসে আছে, তারা কাজ কোথায় পাবে? আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি ছেলের চাকরি, সেই প্রতিশ্রুতি কবে আপনি পূরণ করবেন? উত্তর দিন নরেন্দ্র দামোদর দাস মোদী। আমাদের যেসব বীর সন্তানেরা, বীর জওয়ানরা নিজের প্রাণ দিল দেশের জন্য, তাদের জন্য আপনি কি করেছেন? তাদের সুরক্ষার জন্য কি করেছেন? চীন ঘাঁটি কাটছে, চীন আস্তে আস্তে নিজের ম্যাপের মধ্যে ভারতের মানচিত্র থেকে ভূমি কেটে নিয়ে চলে যাচ্ছে। নেপালের মতো ছোট্ট একটা দেশ যে 64 বছরে কোনোদিন মুখ খুলতে পারেনি, নরেন্দ্র দামোদর দাস মোদী আপনার সময়কালে নেপালের মতো ছোট্ট একটা দেশ হুমকি দিচ্ছে আপনার সঙ্গে লড়াই করার জন্য, হুমকি দিচ্ছে ভারতকে দেখে নেওয়ার জন্য। লজ্জা করে না আপনার? লজ্জা করে না? যখন জাতির উদ্দেশ্যে বার্তা দেন, যখন জাতির উদ্দেশ্যে বলেন ভারতকে শক্তিশালী করবেন, আপনি ভারতের চৌকিদার, আপনি ভারতকে রক্ষা করবেন, আপনার ইমিডিয়েট পদত্যাগ করার দরকার ভারতের এই অর্থনীতির দিকে তাকিয়ে, ভারতের এই সম্মানের দিকে তাকিয়ে। আপনার হাত ধরে ভারত আজ পিছিয়ে গেছে, আপনার হাত ধরে ভারত আজ আস্তে আস্তে শেষ হতে চলেছে। দয়া করে 130 কোটি মানুষকে আপনার পদত্যাগের মাধ্যম দিয়ে বাঁচান, যাতে আগামী দিনে পরবর্তী জেনারেশন অন্ততপক্ষে ন্যূনতম সম্মান নিয়ে ভারতবর্ষ স্বাধীন দেশ বলে বেঁচে থাকতে পারে। একের পর এক দেশ হুমকি দিচ্ছে আর আপনি চুরি পরে ঘরে বসে আছেন। আপনার কার্যকর্তারা আমাদের দেশের সেনাদের দিকে আঙুল তুলছে। লজ্জা করে না? লজ্জা করা দরকার আপনার। সব থেকে বড় কথা, নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি ভারতবর্ষের বুকে বুলেট ট্রেন চালাবেন বলে ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। কোথায় গেল আপনার বুলেট ট্রেন? আজকে যে ট্রেন ভারতবর্ষের ঐতিহ্য, যে ট্রেনে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে অল্প খরচে, সেই ট্রেনকে আপনি বেসরকারীকরণ করে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, যাতে ভারতবর্ষের মানুষ বেশি টাকা খরচা করে ট্রেন চড়ে। লজ্জা করে না আপনার? লজ্জা করে না? অগণিত মানুষকে একের পর এক বঞ্চনা করে যাচ্ছেন, প্রতারণা করে যাচ্ছেন। মানুষ আপনাকে যোগ্য জবাব দেবে, আপনি তৈরি থাকুন। বুলেট ট্রেন চালাতে না পেরে বেসরকারি করে দিচ্ছেন ভারতবর্ষের নিজের ট্রেনকে। আত্মনির্ভর ভারত গড়তে কেন্দ্রীয় সরকার এই রকম পরনির্ভর সরকার কেন হচ্ছে একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। সাধারণ মানুষ এই উত্তর পেলে সত্যিই খুব খুশি হবে। আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় কৃষক ঋণ মুকুব করে দিয়েছিলেন কংগ্রেস আমলে, অর্থাৎ
যে সময়ে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কৃষক ঋণ মুকুব হয়েছিল, আর ঠিক আপনি আসার পরে সেই মুকুব হয়ে যাওয়ার ঋণ আবার কৃষকদের সঙ্গে চাওয়া হচ্ছে ব্যাংক মাধ্যমে। এ কেমন বঞ্চনা, এ কেমন দেশ, এ কেমন সরকার যেখানে কোটিপতিদের ঋণ মুকুব হয়ে যায় আর কৃষকদের রক্ত চুষে খাওয়ার জন্য তাদের মুকুব হওয়া ঋণ আবার ফেরত চাওয়া হয়। আমরা উত্তর চাই, ভারতবর্ষের মানুষ আজ উত্তর চাই। নরেন্দ্র দামোদর মোদী সরকারকে আজ উত্তর দিতে হবে। ভারতবর্ষের কৃষক, খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা নিজের পরিশ্রম দিয়ে ভারতবর্ষটাকে গড়ে, তাদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের ঋণ মুকুব হচ্ছে না। অথচ বাবা রামদেব, ললিত মোদী, নীরব মোদী, মেহুল চস্কির মতো কোটিপতিদের, যারা কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে, তাদের ঋণ মুকুব হয়ে যাচ্ছে। এই বঞ্চনায় 130 কোটি ভারতবাসী গজরে উঠবেন না? মানুষ সপাটে উত্তর দেবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে নরেন্দ্র দামোদর মোদীকে? আগামী 2021 সালে পশ্চিম বাংলার নির্বাচন আছে, বিহারে নির্বাচন আছে। পরিযায়ী শ্রমিক যারা প্রাণ হারিয়েছেন, যাদের পরিবারের প্রতি একবারও সমবেদনা জানালেন না, তাদের পরিবার কি উত্তর দেবে না নরেন্দ্র দামোদর মোদীকে? আজকে ঘটা করে সীমান্তে গিয়ে আমাদের সেনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এই সৌজন্য সাক্ষাৎকার আজকে 30 দিন পর কেন? যেদিন সীমান্ত উত্তপ্ত ছিল সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিনকে কেন সঠিক সিদ্ধান্ত নিলেন না এই সেনাবাহিনীদের জন্য? আর্টিফিশিয়াল ভাবে আপনি সেজে গুজে মাইক্রোফোন হাতে ধরে তাদের হাসপাতালে গিয়ে নাকি আপনি তাদেরকে সাহস যোগাচ্ছেন। ভারতবর্ষের সৈনিক দুর্বল নয়। ভারতবর্ষের সৈনিক ভারত মাতার, ভারত ভূমিকে রক্ষা করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে বর্ডারে দাঁড়িয়ে থাকে। তাদেরকে আপনাকে সাহস দেওয়ার জন্য নাটক করতে তাদের হাসপাতালে যেতে হবে না। তাদের মনোবল আপনার থেকে কয়েক হাজার গুণ বেশি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সমাজ বিরোধীরা গুলি করে ডিএসপি সহ 8 জন পুলিশ কর্মীকে হত্যা করলেন। এ বেলায় মিডিয়াতে কোনো খবর নেই, কেননা দেশপ্রেম জাগাতে গেলে, ভোট পলিসি নিতে গেলে সেনাবাহিনীদের মৃত্যুর লাশের ওপরে দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর মোদীকে ভোট পলিসি করতে হবে। শুধুমাত্র পুলিশ কর্মী মারা গেলে সেটা মিডিয়া কভার দেওয়ার দরকার নেই। কিছু জার্নালিস্ট আছে যারা নরেন্দ্র দামোদর হয়ে কথা বলে, বিজেপি সরকারের হয়ে কথা বলে, যাদের মাথা বিক্রি করা রয়েছে নরেন্দ্র দামোদর মোদীর ওপরে। অর্ণব গোস্বামী থেকে শুরু করে বিভিন্ন রকমের জার্নালিস্ট যারা সব সময় ঘেউ ঘেউ করতে থাকে নরেন্দ্র দামোদর মোদীর হয়ে, যারা বাঙালিকে কুকুর বলে, যারা দিলীপ ঘোষের মতো মানুষকে কভার দেয়। অর্থাৎ দিলীপ ঘোষ যখন বলেছিলেন 8.5 কোটি মানুষ যারা 2 টাকা কেজি দরের চাল খায় তারা নাকি ছাগল কুকুর, সেই খবরটাকে মিডিয়া বড় বড় করে দেখিয়েছিলেন। অথচ দিলীপ ঘোষের সম্বন্ধে একটা ধিক্কার বাণী জানায়নি যে 8.5 কোটি মানুষকে কেন তিনি ছাগল কুকুরের সঙ্গে তুলনা করলেন। দিলীপ ঘোষকে বলে রাখবো, আগামী দিনে বাঙালিরা তাকে বুঝিয়ে দেবে বাঙালি ছাগল কুকুর নয়। তার মতো আরএসএস করা, তার মতো বিজেপি করা বিভিন্ন কর্মীকে এক এক বাঙালি দেখে নিতে পারে, বুঝে নিতে পারে, কড়ায় গন্ডায় সুদে আসলে প্রতিটা অপমানের বদলা নিতে পারে। সর্বোপরি বলবো, আমাদের কেন্দ্রে একটা সরকার ছিল 7 বছর আগে, অর্থাৎ কংগ্রেসের সরকার, মনমোহনের সরকার। মনমোহন কথা কম বলতেন,
আমাদের মনমোহনজি কথা কম বলতেন, কিন্তু কাজ করেছেন। তাকে অনেকে কাঠের পুতুলও বলেছেন, কিন্তু ভারতবর্ষের কোনো ঐতিহ্য, ভারতবর্ষকে বিক্রি করার জন্য তিনি এত উদাসীন হয়ে যায়নি যতটা বাজে বকা এবং বেশি বকা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী বলে। আমি একটা জিনিস জানতে চাইব, যেসব ফুটানিগুলো নরেন্দ্র দামোদর দাস মোদী করেন, অর্থাৎ তার ড্রেস, তার খাবার, তার চলাফেরা, তার বিলেত ফেরত, তার প্লেন, টাকা কোথা থেকে আসে? ভারতবর্ষের জনগণের টাকা, যে টাকায় তিনি ফুর্তি মেরে বেড়াচ্ছেন। আজকে আমার দেশের শ্রমিক পায়ে হাঁটতে হাঁটতে পায়ে ছাল উঠে যাচ্ছে, নরেন্দ্র দামোদর দাস মোদী প্লেনে করে বিদেশ সফর করছেন। এই টাকা সেই পায়ে হাঁটা শ্রমিকের টাকা, যে টাকায় আপনি ইতালিয়ান চশমা পরছেন, যে টাকায় আপনি মোদি শুট পরছেন, যে টাকায় আপনি লাক্সারিয়াস 8,050 কোটি টাকা খরচ করে প্লেন কিনেছেন আপনার যাতায়াতের জন্য, সেই টাকা ভারতবর্ষের মেহনতি খেটে খাওয়া মানুষের টাকা। একটা কথা বলতে খুব ইচ্ছা করছে যে नेहरू राज में दूध मिला है, नेहरू राज में दूध मिला है, अटल राज में घी, मोदी राज में गोमूत्र मिला है, नाक दबा के पी। লজ্জা করে না? করোনা মোকাবেলায় যখন ভারতবর্ষের মানুষ তৎপর হয়েছে, তখন বিজেপির কার্যকরী সব দলনেত্রীরা, দলকর্মীরা গরুর মূত্র নিয়ে ভাড়ে করে পাবলিকদের ডিস্ট্রিবিউশন করে বেরিয়েছেন, খাইয়ে বেরিয়েছেন। না তো কি এই গোমূত্র খেলে নাকি করোনা চলে যাবে? গেছে করোনা। আজকে লকেট, তিনি করোনা আক্রান্ত, গোমূত্র খাবেন, করোনা যাবে? আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপির পার্টি অফিসে চাল চুরি করে রেখে দেওয়া হচ্ছে। ইভেন কি শান্তনু ঠাকুরের ওখানেও রেশনের চালের বস্তা পাওয়া গেছে, তার জবাব কে দেবে? সাধারণ মানুষের খেটে খাওয়ার টাকার রেশন, সেটাও কেন্দ্রীয় সরকারের চামচারা খেয়ে ফেলছে। লজ্জা করে না? আমফান দুর্নীতিতে হাজার হাজার বিজেপি কর্মীদের নিজের নাম জড়িয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও বিজেপি কর্মীরা আমফান মোকাবেলায় যে ত্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন, তার 20,000 করে টাকা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছেন পাকা ঘর থাকা সত্ত্বেও। লজ্জা করে না? আমাদের ছিটকা অঞ্চলে, আমাদের নিজেদের ছিটকা অঞ্চলে সিপিএম এর ভাঙা পার্টি অফিসকে বাড়ি দেখিয়ে দুজনকে ত্রাণ পাইয়ে দিয়েছিলেন এই বিজেপি অধ্যুষিত অঞ্চল এবং তাদের প্রধানরা। বিডিও তৎপরতায় সেই টাকা ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছে। লজ্জা করে না? বিজেপির পার্টি অফিসকে, সিপিএম এর পার্টি অফিসকে ভাঙা ঘর দেখিয়ে লোককে ত্রাণ পাইয়ে দিতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের জন্য লড়ছে, বাংলার জন্য লড়ছে। আজকে ভাবুন, 34 বছর আগে বাংলা কি ছিল আর আজ বাংলা কোথায় দাঁড়িয়ে আছে। 34 বছর আগে একটা সরকার, যে সরকারটা প্রতি সময়ে বাংলাকে লুণ্ঠন করেছে, বাংলাকে শোষণ করেছে, বাংলার অগণিত মাকে সন্তানের রক্ত দিয়ে ভাত মেখে খাইয়েছে, সেই জগদ্দল পাথরের মতো সিপিএম এর সরকারটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে নির্বাসনে পাঠিয়েছিলেন, সেই নির্বাসনে যাওয়া লোকগুলো আবার নিজেদের লাল বস্ত্র ছেড়ে দিয়ে গেরুয়া বস্ত্র পরে বিজেপির জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমাদের হিন্দুদের দেবতাকে প্রোটোকল বানিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। ভুলে যাবেন না, এরা হচ্ছে সেই বাম, যে বাম গণহত্যা করেছে, এই বাম যে বাম গণকবর দিয়েছে, সাইবাড়ির হত্যাকাণ্ড করেছে, সেই বাম বয়ের নিচে রয়ের ফুটকি
ডুবকি লাগিয়ে আজ রাম সেজেছে, আর রাম সেজে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে যাচ্ছে, বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করার স্বপ্ন দেখাচ্ছে। বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করার জন্য কোনো গুজরাটি ভাইকে লাগবে না। বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করতে পারে আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ৬৮টা প্রকল্পের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন বাংলা লড়তে জানে, বাংলা গড়তে জানে, বাংলা গর্জন করতে জানে। এমন কোনো বাড়ি নেই আমি হলফ করে বলতে পারি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ টাকার উপকার পৌঁছয়নি। এমন কোনো পরিবার নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেই বাড়িতে পৌঁছয়নি। আজকে লজ্জা লাগে না বিজেপির কর্মীদের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সবুজ সাথী সাইকেল চড়ে বিজেপির পতাকা লাগিয়ে বিজেপির হয়ে ভোট প্রচার করতে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করে? লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া ২ টাকা চাল খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নিন্দা করে? লজ্জা করুন, বাঙালি হয়ে লজ্জা করুন। যে দিলীপ ঘোষ বাঙালিকে বারবার কুকুর ছাগল বলে, সেই দিলীপ ঘোষের জন্য লজ্জা করুন বাঙালি। জেগে উঠুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আপনাদেরকে এনআরসির হাত থেকে বাঁচাতে পারে সেই ব্যবস্থা করুন। আমি ছোট্ট করে একটা কথা বলি, আসামে এনআরসি কেন হয়েছে? এখানেও বাঙালিকে বঞ্চনা, এখানেও বাঙালিকে শেষ করার বিশাল বড় একটা প্রবণতাকে সার্থক করা। যে সময়ে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বারবার বাঙালিদের দিকে আঙুল তুলে আসাম বারবার উত্তপ্ত হয়েছে এবং আসামে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া বাঙালিকে শেষ করার জন্য এনআরসি চেয়ে পাঠানো হয়েছে। আর সেই এনআরসি পত্রের চুক্তিতে সই করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ঠিক নরেন্দ্র দামোদর মোদী ক্ষমতায় আসার পরে ৩ বছর আইনি প্রক্রিয়া চালু করে আসাম থেকে বাঙালি খেদাও যে অভিযান, সেই অভিযানকে সিলমোহর দিয়ে সেখান থেকে বাঙালিকে তাড়িয়ে দেওয়ার রাস্তাটাকে প্রশস্ত করে দিলেন এবং ১৯,২২,০০০ বাঙালি সম্প্রদায়ের মানুষকে আসাম ছাড়া করা হলো। তার মধ্যে ৭,৪২,০০০ মানুষ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ, ৩,১০,০০০ মানুষ এসসি সম্প্রদায়ের মানুষ, সর্বমোট মিলিয়ে ১১,২২,০০০ মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ, ৪ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ। যখনই দেখবেন ভোট আসবে তখনই দেখবেন হিন্দু মুসলিম ডিভাইডেশন খেলা শুরু হবে। যখনই দেখবেন ভোট আসবে তখনই দেখবেন রাম ও রহিমের মধ্যে ভেদাভেদ শুরু হবে। যখনই দেখবেন ভোট আসবে তখনই সেনা মরবে। যখনই দেখবেন ভোট আসবে তখনই সার্জিক্যাল স্ট্রাইক হবে। যখনই দেখবেন ভোট আসবে তখনই দেখবেন পাকিস্তান অ্যাটাক হবে। যখনই দেখবেন ভোট আসবে তখনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন হিন্দুস্থান গড়ার, হিন্দুস্থানকে হিন্দুদের দেশ বলে প্রমাণ করার। আমি সর্বশেষে শুধুমাত্র একটা কোশ্চেন করব, হিন্দুত্বের ত্রাস ফেলে যে সরকারটা ক্ষমতায় এসেছে হিন্দুদের জন্য কি করেছে? আমি হিন্দুর মেয়ে, আমাদের জন্য কি করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী? একটা প্রকল্প খুলে বলুক, একটা প্রকল্প তুলে ধরে বলুক শুধুমাত্র হিন্দুদের জন্য করা হচ্ছে। কিন্তু আমার বাংলার মায়ের দিকে তাকিয়ে দেখুন, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের দিকে তাকিয়ে দেখুন আপনাদের জন্য কি করেছে। এসসি সম্প্রদায়ের জন্য জয় বাংলার ভাতা করে দিয়েছে, এসসি সম্প্রদায়ের মানুষকে সুরক্ষিত করার জন্য, মাইনরিটির মানুষকে সুরক্ষিত করার জন্য ভাতা করে দিয়েছে। প্রতিটা জায়গায় জেনারেল ভাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা আশীর্বাদের হাত রেখেছে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
বাংলার মানুষ, বাঙালিরা ঐক্যবদ্ধ হিসাবে বেঁচে থাকতে চায়, সম্প্রীতি নিয়ে বেঁচে থাকতে চায়, সম্প্রীতির সুরে কথা বলতে চায়। আমরা গোধরা কাণ্ড চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধের পক্ষপাতী নই। সব সময় চাই ভারত সগরিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য। কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী যেভাবে ভারতবর্ষের সম্পদ বিক্রি করছে, যেভাবে গরিব মানুষকে চুষে খাচ্ছে, আগামী দিনটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। তাই সকলকে আহ্বান করব, হে বাংলার 8.5 কোটি মানুষ, ভারতবর্ষের 130 কোটি মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনেছেন, যে বাঙালি 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকার পেয়েছেন, আপনারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করুন এই বাংলাকে বাঁচানোর জন্য, এই বাংলাকে সুন্দর করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন এবং একে অপরকে সহযোগিতা করবেন আগামী দিনটা ভালোভাবে বাঁচার জন্য। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ মতামত পেজকে। নমস্কার।